স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। বিশ্ববাজারে তেলের দাম কমার প্রভাব পড়েছে দেশের রেমিটেন্স প্রবাহে, ফলে ধারাবাহিকভাবে কমছে রেমিটেন্স বা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি অর্থ বছরে 10 মাসে দেশে 1,225 কোটি ডলার এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 2.39% কম। গত এপ্রিল মাসে রেমিটেন্স এসেছে 119 কোটি ডলার, মার্চ মাসে যার পরিমাণ ছিল 128 কোটি ডলার। আজ আমরা আলোচনা করব প্রবাসী আয় নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমরা আলোচনা করছি প্রবাসী আয় নিয়ে। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা দেখেছি যে এই সময়ের মধ্যে গত 10 মাসে আমরা যে চলতি হিসাব করেছি, গত বছরের সময়ের চেয়ে রেমিটেন্সের প্রবাহ বা প্রবাসী আয় কম এসেছে। বলা হচ্ছে যে বিশ্ববাজারে তেলের দাম কমার একটা বড় প্রভাব। আপনি এই কারণটা কতটা যৌক্তিক বলে মনে করছেন? আমি পত্রিকায় পড়েছি, অনেকেই মনে করছেন দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না দুইটা অতটা সংশ্লিষ্ট। প্রভাব পড়তে পারে না যে তা না, আমার হিসাবে কিন্তু প্রভাব পড়লে আমাদের তাহলে কর্মী পাঠানোর সংখ্যা বাড়বে কেন? আচ্ছা, আমাদের কিন্তু কর্মী সংখ্যা কিন্তু এই বছরে আমি যদি এই বছর এবং গত বছরে বলি, একটা সময় কিন্তু আমাদের আসলে সে অর্থে কর্মী পাঠানো কম ছিল, অনেক কমে গেছে। হ্যাঁ, কমে গিয়েছিল। এখন হয়তো বেড়েছে, কিন্তু সেটার প্রভাব হয়তো আসতে সময় লাগতে পারে। আমি সেটা নিয়েও একটু দ্বিমত পোষণ করবো এই কারণে যে সাধারণত যারা কর্মী যান লো এন্ডে যান, হ্যাঁ, ক্লিনার, সুইপার এই শ্রেণীতে যান, রাইট, আনস্কিলড ওয়ার্কার, এবং দেখা যায় তারা কিন্তু ইউজুয়ালি ফ্রি অ্যাকোমোডেশন এবং ফ্রি মিলস এন্টাইটেলড হয়। দে ইউজুয়ালি সেন্ড দ্য মেজরিটি অফ দ্যার ইনকাম ব্যাক ইন দ্য ফর্ম অফ রেমিটেন্সেস। আমার যেটা ধারণা, তেলের দাম কমেছে এটা তো অনস্বীকার্য। $120, $140 থেকে মাঝে $30 নিচে নেমে গেছিল, এখন কিছুটা বেড়ে $40-45 রেঞ্জে ক্রুড অয়েল, ব্রেন্ট ক্রুডের দামটা হেরফের করছে। যে জিনিসটা হচ্ছে ওইসব দেশে, মিডল ইস্টে, অয়েল এক্সপোর্টিং কান্ট্রিতে হাই এন্ড জবের সংখ্যা কিন্তু কমছে। হ্যাঁ, আমাদের কিছু ডাক্তার অবশ্যই আছে, কিছু ইঞ্জিনিয়ার অবশ্যই আছে, কিন্তু সিংহভাগ রেমিটেন্স কিন্তু আসে আমাদের লো এন্ড থেকে, কর্মীদের কাছ থেকে। এটা আমার মানে আমার যেটুকু দেখা, আমার গবেষণায় যেটুকু আসছে তাই কিন্তু প্রতিমান হয়। আমার যেটা ধারণা সেটা হলো ফর্মাল চ্যানেলে আমরা বলছি রেমিটেন্স যেটা কিছুটা কমেছে, সেটা ফর্মাল চ্যানেলে। ইনফর্মাল চ্যানেলে আমার হিসাবে বেড়েছে, এবং এর কারণ হলো আপনি যদি দেখেন গত বছর পর্যন্ত কিন্তু ডলারের এক্সচেঞ্জ রেট ফর্মাল ইনফর্মাল মার্কেটে মোটামুটি কাছাকাছি ছিল, 78-50 ঘরেই ছিল। এই বছর সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আপনি ইনফর্মাল মার্কেটে যদি যান, আপনি গিয়ে খবর নিতে পারেন, অনেক জায়গায় কিন্তু ডলার 80+ কিনছে, 80-50, 81ও ছিল অনেকে মাঝে। সো ফর হোয়াট এভার অবসকিউর রিজন, আপনি যখন বলছেন যে তেলের দামের কারণে হাই এন্ড জব কমেছে, কিন্তু প্রভাব পড়ছে, লো এন্ডে অতটা পড়ার কথা নয় বলছেন। কিন্তু যদি অর্থনীতি খারাপ হয়, তেলের দাম যে কমার কারণে যেটা হয়েছে, আমাদের সৌদি আরবে হয়েছে, তাদের বাজেট কাট করতে হয়েছে। এর ফলে কিন্তু তাদের, আমি যদি বলি কনস্ট্রাকশন ওয়ার্কে বা অন্য রকম ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু এক ধরনের প্রভাবিত করে। সেক্ষেত্রেও কিন্তু লো এন্ড শ্রমিকরাও তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, বা তাদেরও স্যালারি হয়তো কিছু কমে যেতে পারে, আয় ইনকাম কমে যেতে পারে। সো এইখানে কি আমি যেটা মনে করি যে শ্রমিকের ইউজুয়ালি যেটা ওয়েজ, সেটাই সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট বা ইভেন ইনসিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট কতটা পড়ে আমার কিন্তু সন্দেহ আছে। তারা এমনিও কিন্তু হাই পেইড না, এটা হলো বাস্তবতা। আর আপনি যদি বলেন হ্যাঁ, মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমাদের কর্মী যেত, আমাদের কিন্তু মোর দেন 50%, ইনশাল্লাহ এই বছর আশা করা যাচ্ছে 1 কোটির উপরে হবে আমাদের বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা। এখন 99 লাখের বেশি অলরেডি। এই বছর সেটা 1 কোটি এক্সিড করবে। আমাদের কিন্তু 50% ওয়ার্কার গেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দুটা দেশে মোর দেন 50%। রাইট, এই দুটো দেশে কিন্তু আমাদের কর্মী রিক্রুটমেন্ট কমে আসছে গত কয়েক বছর যাবত। ইনফ্যাক্ট অনেকে বলে মোটামুটি দেয়ার ওয়াজ আ ফ্রিজ অন হায়ারিং ফ্রম বাংলাদেশ। এর সাথে কুয়েতও আছে। কুয়েতের প্রধানমন্ত্রী ঘুরে গেলেন, আমরা আশা করছি সেই বাজারটা খুলবে। সৌদি আরবের বাজার গত বছর থেকে কিছুটা খোলা শুরু করেছে, এখনো সেটা মানে পুরোপুরি আগের তুলনায় কিছুই না, মানে অনেক কম।
কিন্তু আমাদের আপনি যদি দেখেন কাতারে এবং ওমানে প্রচুর লোক যাচ্ছে, গত বছর 1 লাখের উপর লোক গেছে এই দুই দেশে। এবং কাতারে যেহেতু 2022 সালে বিশ্বকাপ ফুটবল আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের কনস্ট্রাকশন ওয়ার্ক, তেলের দাম কমুক না কমুক এটা ফ্যাক্টর না, দে উইল হ্যাভ টু গো হেড উইথ দ্য কনস্ট্রাকশন। এবং প্রচুর লোক কাতারে যাচ্ছে। কাতার এরপরে আমি ছিলাম কয়েক ঘন্টা, এবং সেখানে আমি শুনলাম 2000 কর্মীর মধ্যে 6000 কর্মী নাকি বাংলাদেশ থেকেই গেছে। আচ্ছা, তো ওদের নতুন এরপরে সেই হিসাবে একটা ভালো খবর যে বাংলাদেশের কর্মীরা সেখানে যেতে পারছে এবং কাজ পাচ্ছে। সেটা ভালো খবর, কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্টও আছে। অনেক সময় তারা দালালের মাধ্যমে যায়, এবং আমি শুনলাম সর্বনিম্ন 3 লাখ থেকে সর্বোচ্চ 7 লাখ টাকা পর্যন্ত তারা খরচ করে ওই সব দেশে গেছে। ওখানে গিয়ে যেহেতু এগুলি লো এন্ড জব, তারা আবিষ্কার করতে পেরেছে যে, মানে তারা আবিষ্কার করেছে যে তাদের এই আয়, মানে যে ধার করে তারা গেছে, এটা শোধ করতে তাদের 2 থেকে 3 বছর লাগতে পারে। আচ্ছা, সেটা অবশ্য আর একটা ভিন্ন বিষয়, সেটা নিশ্চয়ই আমরা একদিন কথা বলবো। আপনি বলছিলেন যে রেমিটেন্স কমার একটা কারণ হচ্ছে আপনি ইনফর্মাল রেমিটেন্সের কথা বলছেন, ইনফর্মাল চ্যানেলে হয়তো টাকা আসার সম্ভাবনা দেখছেন আপনি বেশি। কেন এত উদ্যোগ চলছে, বিভিন্ন ব্যাংক যে পরিমাণ উদ্যোগ নিচ্ছে, এবং তারা ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আনার অনেক ব্যবস্থা নিয়েছে, এরপরেও কেন আসলে মানুষ ইনফর্মাল চ্যানেলে দিয়ে রেমিটেন্স বা প্রবাসী অর্থ আয় পাঠাবে? আমি এটা বলার আগে আপনাকে আরেকটি ইন্টারেস্টিং এক্সাম্পল দেই, যে অনেক কিছুই লিগালি কিন্তু অ্যালাউড না, কিন্তু তারপরেও হয়। আমি 2013-14 সালে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোন ডিফল্ট নিয়ে একটা কাজ করেছিলাম। স্মল এন্টারপ্রিনিয়র লোন ডিফল্ট আমি দেখছিলাম। রাইট। সেখানে আমি মৌলভীবাজার জেলায় কয়েকজনের সাথে কথা বলি, এবং একজন আমার কাছে স্বীকার করলেন অফ দ্য রেকর্ড যে সে লোনটা নিয়েছে, এসএমই একটা লোন নিয়েছে এট আ ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট, তখন মানে সব চার্জ সহ 20% প্লাস রেট অফ ইন্টারেস্টে। রাইট। কিসের জন্য? তার ভাই সৌদিতে থাকে, তার ওয়ার্ক পারমিট রিনিউ করতে প্রায় 7 লাখ টাকা লাগবে। সেই টাকাটা এখান থেকে সে লিগালি পাঠাতে পারে না। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। লিগালি টাকা ওই দেশ থেকে এখানে আসতে পারে, কিন্তু যেই লোক ওখানে কাজ করছে তার প্রয়োজন যখন টাকাটা, তখন সে কিন্তু এখান থেকে ফেরত, মানে লিগাল চ্যানেলে নিতে পারছে না। সো ইনফর্মাল চ্যানেলে কিন্তু পাঠাতে হয়েছে। ইনফর্মাল চ্যানেলের অস্তিত্ব আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সরকার এবং বেসরকারি ব্যাংকগুলো যদি সঠিক উদ্যোগ না নিতে পারে, এখন মানে একদম ফুল প্রুফ সিস্টেম বলে কিছু নাই। হ্যাঁ, কিন্তু এখন আসলে আর কতটা বলা হয়ে থাকে যে ফ্রেন্ডলি পরিবেশ থাকতে হবে, যাতে বাংলাদেশি কর্মীরা বা বাংলাদেশি যারা আছেন বিদেশে, তারা দেশে প্রবাসী আয় পাঠাতে পারেন। কতটা ফ্রেন্ডলি হওয়া উচিত, এবং সেখানে মিনিমাম পেপার ওয়ার্কসের প্রয়োজন নিশ্চয়ই রয়েছে। সেটা কি বড় গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক পেপার ওয়ার্কস তাদের কাজ করতে হয় টাকা পাঠানোর আগে, নাকি সরকারি চ্যানেলের যে কমিশনটা সেটা গুরুত্বপূর্ণ? চার্জের অবশ্যই একটা ফ্যাক্টর আছে। ওয়ার্ল্ড ব্যাংকের সাইটে যদি আপনি দেখেন রেমিটেন্স রিলেটেড, একটা খুব ভালো এক্সাম্পলেও বাংলাদেশে আছে। সেটা হলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো নাকি ওয়ান অফ দ্য চিপেস্ট, ওয়ান অফ দ্য 5 লোয়েস্ট চার্জেস আর ইনভলভড ইন দ্য ওয়ার্ল্ড। সো এইটা যেমন সুখবর, কিন্তু আবার মধ্যপ্রাচ্য থেকে পাঠানো কিন্তু অত সস্তা না। এই কারণেই হয়তো মানুষ ইনফর্মাল চ্যানেলগুলোকে বেছে নিচ্ছে। আমি আপনাকে ডলারের এক্সাম্পলটা দিলাম। যদি পার ডলার 2 টাকার মতো ডিফারেন্স হয় ফর্মাল এবং ইনফর্মাল চ্যানেলে, আপনি $200 হয়তো বড় ডিফারেন্স হচ্ছে না, কিন্তু আপনি যখন হাজার হাজার ডলারে ডিল করছেন, বা যখন একটা দেশ থেকে, আমরা যেমন সৌদি আরব থেকে বোধহয় $3 বিলিয়ন উপর রেমিটেন্স আসে বাংলাদেশে, $3 বিলিয়ন যদি আপনি 2 টাকা দিয়ে গুণ করেন, দ্যাটস আ বিগ অ্যামাউন্ট। সো এগুলি কিন্তু অবশ্যই ফ্যাক্টর। তারপরে কেউ ওই ধরনের, মানে ওই লেভেলে গিয়ে আমি কিন্তু সবার সাথে কথা বলিনি, কিন্তু ট্যাক্সের ফ্যাক্টর আসতে পারে কোত্থেকে, মানে এখন নো ইওর ক্লায়েন্ট, এই টাকাটা কোত্থেকে আসলে, অনেক ধরনের কিন্তু প্রশ্ন চলে আসে যদি কোনো কারণে একবার একটা বড় অ্যামাউন্ট আসে। এগুলি কিন্তু অনেক এটা সত্য কথা যে ফর্মাল চ্যানেলে টাকা পাঠানো এবং ইনফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর যে খরচ, সে খরচ কখনোই সমান হবে না। কারণ ফর্মাল চ্যানেলে অবশ্যই খরচ বেশি থাকবে, কারণ তার একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা রয়েছে, খরচ আছে, সেটা আসবে। তাহলে মানুষ কেন আসলে এখনো বলা হয়ে থাকে যে রেমিটেন্স যে আসে তার সিংহভাগ এখনো ইনফর্মাল চ্যানেলে আসে? তো এটা কি আসলে কোনো এন্ডলেস গেম, এটা কোনো শেষ নেই? ফর্মাল চ্যানেলের মানে অসুবিধার পাশাপাশি অবশ্যই ডেফিনেটলি সুবিধা আছে। এবং আপনার এই অনুষ্ঠানে গত মাসে আমরা একবার যখন আসলাম, আমরা ওই মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন, বিকাশ এবং ব্র্যাক ব্যাংকের যে যৌথ উদ্যোগটা, সেটা নিয়ে কথা বলছিলাম। এটা মানে ইনফর্মাল চ্যানেলে যদি আসতে সময় বেশি লাগে, এটার সাথে এখন নতুনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম নতুন উদ্যোগ, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা চলে আসবে। আমি এরকমও শুনেছি বন্ধু মহলে
একজন হয়তো ডাক্তার বাইরে যাচ্ছে, সে ইউএসএ তে যাওয়ার সময় বোধহয় লিগ্যাল লিমিট মানে বাংলাদেশ সাইড থেকে বোধহয় $7,000 পার পার্সন নেওয়া যায়। $10,000 উপরে নিলে নাকি ইউএস কাস্টমসে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা। সেখানে ঝামেলা হতে পারে যে কি কারণে আনছে। এখন সন্ত্রাস বিরোধী বিভিন্ন নিয়ম কানুন অনেক কড়াকড়ি হয়েছে। তা আমি তার কাছ থেকে শুনলাম সে ওখানকার একজন যার এখানে আত্মীয় স্বজন রয়ে গেছে, তার এখানে টাকা দিয়ে দিয়েছে, সে ওখানে গিয়ে টাকাটা নিয়ে নিল। মানে এটা পারিবারিক পর্যায়ে হয়, কিন্তু এটা কিন্তু পারিবারিক না, অনেক সময় কিন্তু পারিবারিক পর্যায়ে না, পরিচিতের মধ্যেও কিন্তু হ্যাঁ সেটা হয়। কিন্তু আমরা ইনফর্মাল চ্যানেল বলতে যেটা বুঝি, যেটা হুন্ডি বলি আমরা, সেটা কিন্তু এটা না। না, এটা হুন্ডি না, কারণ হুন্ডিরও এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ আছে ডেফিনেটলি। এবং হুন্ডি খুব প্রভাব, মানে অনেকেই বলে যে অনেক মানি চেঞ্জার কিন্তু সর্ট অফ ওর পিছে হুন্ডি অপারেশন গুলো কিন্তু চলতে থাকে। আপনি একটা মানি চেঞ্জারে যান, আপনি লিগালি $1,000 নিতে পারেন বা $1,000 সমকক্ষ পাউন্ড বা ইউরো নিতে পারেন। আপনি একটু গিয়ে জিজ্ঞেস করেন যে, আমি গবেষক হিসেবে কিন্তু এরকম 20-30টা মানি চেঞ্জারে গিয়ে জিজ্ঞেস করেছি, বলে আপনার কত ডলার লাগবে? 10,000, 20,000, 30,000 আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এখানেও নিতে পারেন, আপনি চাইলে ওই দেশে গিয়েও নিতে, আপনি যদি বাইরে যান ওখানে গিয়েও নিতে পারেন। এগুলি কিন্তু এক্সিস্ট করছে, এটাই বাস্তবতা। এবং এদের নেটওয়ার্ক যথেষ্ট শক্তিশালী নেটওয়ার্ক, খুবই স্ট্রং নেটওয়ার্ক। আচ্ছা, শুধু এই নেটওয়ার্ক থেকে আসলে সরে আসা এত সহজ না। এবং তাহলে কি আমরা ধরে নেব যে আসলে এটা মানে ফর্মাল চ্যানেলে টাকা আসতে আরো বেশি, আরো অনেক দ্রুহ কঠিন বলে হয়তো মনে হয় আপনার কাছে? এটা সময় মানে, কিন্তু আমার ধারণা রেমিটেন্সের পরিমাণ কিন্তু অ্যাকচুয়ালি মানে ওভারঅল রেমিটেন্স আমরা ইনফর্মাল যদি ধরি, আমার ধারণা এটা কমছে না। জনাব শাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আবারও। সময় হলো একটি বিরতিতে যাবার, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশালী। আজ আমরা আলোচনা করছি প্রবাসী আয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন BIDS এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি প্রবাসী আয়ের নিয়ে, এবং বলছিলাম যে এই বছরে 10 মাসে, গত বছর 10 মাসের সময় হচ্ছে প্রবাসী আয় কমেছে। আমরা বিভিন্ন কারণে কথা বলছিলাম। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে আকর্ষণ করতে চাচ্ছি এই মুহূর্তে, যে আমরা প্রায় বলে থাকি যে প্রবাসী আয়ের একটা বড় অংশ আসে, সিংহভাগ বলা হয়ে থাকে যে ইনফর্মাল চ্যানেলে আসে। তো ফর্মাল চ্যানেল আনার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটার কস্ট কমানো, কিন্তু একই সাথে যে দুটার কস্ট কখনো এক হবে না, এটা হচ্ছে বাস্তবতা। সবসময় বেশি থাকবে ফর্মাল চ্যানেলে। কিন্তু একটা বিষয় যেটা হতে পারে যে যখন যারা ফর্মাল চ্যানেলে টাকা পাঠাচ্ছেন, তাদের টাকাটা যদি অনেক সময় সুষ্ঠু ব্যবহার করা যায় কিনা, বা তাদের যদি অনেক সময় অনেকে প্রবাসে ইনভেস্ট করতে চান, সেটার ইনভেস্টমেন্টের যদি একটা ভালো প্ল্যাটফর্ম ব্যবস্থা করে দেওয়া যেতে পারে সরকারিভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে কি এই ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর মানুষের আগ্রহ আসলে বাড়বে কিনা? এখানে আমি একটা জিনিস বলতে চাই, যদি ওইভাবে দেখানো যায় হয়তো প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠানোর উদ্যোগটা আরো সমর্থিত হবে। কিন্তু বাস্তবতা হলো যেই রেমিটেন্সটা আসে অলরেডি, সেটা কিন্তু অন্য ধরনের ইনভেস্টমেন্টে ব্যয় হয়, সোশ্যাল ইনভেস্টমেন্টে। আপনি হয়তো ব্রিজ, কালভার্ট এগুলি বা রাস্তাঘাট নির্মাণ করছে না, কিন্তু দেখা গেছে BBS এর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর সার্ভেতে দেখা গেছে যে there is a 20% point difference between ল্যান্ড ওনারশিপ, যদি মানে একই ধরনের মানে যেখান থেকে গেছে প্রবাসীরা, তাদের সাথে মানে সমমানের যারা গ্রামে রয়ে গেছে, সম আয়ের বা সম কি বলবো সম্পত্তির, তাদের সাথে যদি তুলনা করা হয়, তাহলে 20% point ডিফারেন্স, যে এদের ওনারশিপ, ল্যান্ড ওনারশিপ বেশি। শিক্ষার পিছে কিন্তু ব্যয় হচ্ছে, সো সোশ্যাল ইন্ডিকেটরে কিন্তু সেটা হচ্ছে। তারপরে অ্যাক্সেসটা হাইজেনিক স্যানিটেশন, সেটাও কিন্তু তাদের মধ্যে প্রবণতাটা বেশি, যেই সব ফ্যামিলি প্রবাসী আয় গ্রহণ করে থাকে। সো ডেফিনেটলি ইনভেস্টমেন্ট একটা কম্পোনেন্ট আছে, সেটা হয়তো যতটা হাইলাইটেড হওয়া উচিত অতটা আমরা হাইলাইট করতে পারি। কিন্তু আমরা এই কথাও শুনে থাকি, যখন আমরা প্রবাসী আয় বা রেভিনিউসের কথা বলি, আমরা প্রায় বলি যে আনপ্রোডাক্টিভ খাতে, অনুৎপাদনশীল খাতে প্রবাসী আয় যাচ্ছে, শুধুমাত্র বাড়ি ঘর হচ্ছে, এর বেশি কিছু হচ্ছে না। সেটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি বলবো যে আমি যদি খুব গরিব ঘর থেকে আসি, আমার যদি কোনো জমি জমা না থাকে, আমার যদি বাড়ি ঘর না থাকে, আমার তো একটা শখ থাকতেই পারে। আমেরিকান ড্রিমের কথা যদি আপনি শুনে থাকেন, মানে মানে একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, একটা রিটায়ারমেন্ট ফান্ড থাকবে। এখন মানে হয়তো বাংলাদেশের গ্রামে গঞ্জে গাড়িটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু নিজের একটা জমি থাকবে, নিজের একটা বাড়ি থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা একটা স্ট্যাটাস সিম্বলও। এটাও একটা ইনভেস্টমেন্ট, আপনি যেটা বলছেন, এবং ফর্ম অফ ইনভেস্টমেন্ট। এটা হয়তো মানে অর্থনীতির ছাত্র হিসেবে আমরা ফর্মালি বলবো যে এই ধরনের আমরা ইনভেস্টমেন্ট চাই না, আমরা চাই শিল্প কলকারখানা হোক, সেটা
মানে সেটা আমরা চাইতে পারি, কিন্তু যে যাচ্ছে এটা তার টাকা, তার তো অবশ্যই অধিকার আছে তার নিজের একটা বাড়ি করার। এবং আমি মনে করি এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথাও কোথাও দেখা গেছে আমি যেমন কিছু অঞ্চলের কথা শুনেছি যে কুমিল্লা, নোয়াখালী, চিটাগংয়ের কিছু মানে রিজনে নাকি এত বেশি রেমিটেন্স আসে, সেখানে নাকি জমির দাম ঢাকার থেকেও বেশি কোনো কোনো ক্ষেত্রে, এরকম শোনা যায়। এখন সেটা আবার ওইটা নেগেটিভ কনসিকুয়েন্স, কিছু করার নাই তো। কিন্তু আপনি দেখেন, আপনি যদি উত্তরবঙ্গ দেখেন, সেই তুলনায় কিন্তু উত্তরবঙ্গ থেকে লোকজন অনেক কম গেছে, এখনো ওই অঞ্চলে কিন্তু জমির দাম কম। এখানে কিন্তু নেটওয়ার্ক একটা বড় ভূমিকা রাখে, মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কিন্তু টানে, এটি বাস্তবতা। আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছিলাম যে এই বছর 1 কোটি এক্সিড করবে আমাদের ফরেন ওয়ার্কারদের সংখ্যা, বাস্তবতা হলো আমাদের বাংলাদেশ ব্যুরো অফ এমপ্লয়মেন্ট, ম্যান পাওয়ার এন্ড ট্রেনিং, বিএমইটি, হ্যাঁ হ্যাঁ, ব্যুরো, হ্যাঁ, ওরা এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং, ওরা কিন্তু শুধু আউটবাউন্ড স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছে। ফলে যেসব কর্মীরা হয়তো দেশে এসে অন্য কোনো দেশে যাচ্ছে, সেটা কিন্তু ডাবল কাউন্টেড বা ট্রিপল কাউন্টেডও হতে পারে। একই ব্যক্তির ক্ষেত্রে ডাবল কাউন্টেশন, এমনকি ট্রিপল কাউন্টও হতে পারে। ধরেন একজন সৌদি আরব থেকে ফিরে সে কুয়েতে গেল, কুয়েত থেকে ফিরে সে কাতারে বা ইভেন সিঙ্গাপুরে গেল, এরকম হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এইবার দোহায় দেখলাম, সিঙ্গাপুরে যারা গেছে, সিঙ্গাপুরের 10 জন কর্মীর সাথে আমার দেখা হলো, সিঙ্গাপুরের অর্থনীতি নাকি আগের মতো অত স্ট্রং না বলে সিঙ্গাপুরের ওই প্রতিষ্ঠান তাদেরকে কাতারে পাঠিয়েছে কাজের জন্য। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং, কারণ কাতারে কিন্তু প্রচন্ড রকম কি বলবো ডেভেলপমেন্ট ওয়ার্ক, স্পেশালি কনস্ট্রাকশন সেক্টর প্রচুর কাজ হচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আমার লোন ডিফল্ট স্টাডির সময় দেখেছিলাম, এক ভদ্রলোক মুদির দোকানের মালিক, সে প্রথমবার লোন নিয়ে ছেলেকে পাঠিয়েছিল মধ্যপ্রাচ্যের এক দেশে, ছেলে ওখানে কষ্ট সহ্য করতে না পেরে দেশে ফিরেছে। সেকেন্ড টাইম লোন নিয়ে সে পাঠিয়েছে মালয়েশিয়ায়, সেখানেও কষ্ট সহ্য না করতে পেরে সে দেশে ফিরেছে। সেকেন্ড টাইম সে লোন ডিফল্ট করেছে। সবসময় এক্ষেত্রে সাকসেস স্টোরি আমরা শুনতে পাই না, বেশ কিছু ব্যর্থতা স্টোরিও থাকে, কিছু থাকে। জনাব ওয়াজিদ হাসান শাহ, আজ আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা প্রবাসী আইনি বা অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধু ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।